একই দেয়ালে মায়রার প্রথম শাড়ি পরা পিক, যেদিন ফায়াজিনা একে দেখতে এসেছিল সেদিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মায়রা পিকটির দিকে সূক্ষ্ম নজরে দৃষ্টি বোলায়। সে একদম দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটা পিক, একটি জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মায়রা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মায়রার মনে পড়ল সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামে ত্রিনা বেগমের থেকে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মায়রা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেয়ালে দৃষ্টি দিলে নিজের আরেকটি পিক দেখতে পায়। এটি দেখেই মায়রা লজ্জা পায়। মায়রা দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটি বেশ খোলামেলাভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে। মায়রার এটা দেখে আরও অস্বস্তি লাগে, লজ্জারা ঘিরে ধরে। মায়রা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মায়রা ঘরটির প্রতিটি দেয়ালে আবারও নজর বোলায়। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভ দেখল। তবে সেসব ভিডিওতে নয়, বরং তার শেষওয়ালার হাতের পেইন্ট করা পিক। মায়রা দৃষ্টি ফিরে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মায়রা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান দু হাতের মাঝে মায়রার ছোট্ট মুখটা আগলে নেয়। মৃদুস্বরে বলে, ইউ আর মাই বার্ড ফ্লাওয়ার। মায়রা শুধু তাকিয়েই থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি ইউনিভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মায়রার কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে, মেবি। মায়রা আগের চেয়েও অবাক হয়ে বলে, কি? ইরফান মায়রার চুলগুলো দু হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে, আই ডোন্ট নো। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না মানে? ইরফান মায়রাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছো, বাট আই কান্ট সি মাই ওন কোয়ালিটিস। মায়রা বলার মতো কিছু পেল না। খুব ভালোই বুঝল ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সে অদ্ভুতের মাঝে শুধু ভালো দিয়েই ভরা। মায়রা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মায়রা দৃষ্টি উঠিয়ে ইরফানের বাদামি চোখের মণিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মায়রার বলা শব্দ দুটি। মায়রা গালে বুড়ো আঙ্গুল চালায়। দৃষ্টি মায়রার চোখে নিবদ্ধ রেখে মৃদুস্বরে বলে, শুভ্র পুরুষ, নাইস নেম, আই লাইক দিস নেম। মায়রা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। মায়রার একটি জিনিস ভীষণ অবাক লেগেছে, তার এতগুলো জীবন্ত পিক অথচ কোনো পিকে তার মুখ চোখ আঁকা নেই। যদিও প্রায় সব পিকে মায়রার হয় মাথা নিচু, নয়তো মায়রার ব্যাক সাইড, তবু একটু হলেও যেখানে মুখ বোঝা যাওয়ার কথা সেখানেও সে তার চোখ মুখের অস্তিত্ব পায়নি। মায়রা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেইন্ট করে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখারও প্রয়োজন পড়েনি মায়রার। একটু অসুবিধা হবে না কারো চিনতে। তবুও মায়রার কৌতূহল হয়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদুস্বরে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে, ওয়ান রিজন ইজ দ্যাট ইউ আর এ স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। এখনও বলছে তাকে পছন্দ করে না। কি ঘাটতারা লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দু হাত তুলে ইরফানের চাপধারি টেনে ধরে। ইরফান দ্রুত মায়রার হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে, স্টুপিড কি করছো? মায়রা রেগে বলে, আপনি মিথ্যাবাদী। ইরফান মায়রাকে দু হাতে তার জড়িয়ে নিয়ে বলে, আমার এইচএসসি এক্সাম শেষে আমি আমাদের একটা ফ্যামিলি ফটো পেইন্ট করেছিলাম। বাবা বকেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়ে দিয়েছিল, কজ চোখ মুখ সহ এঁকেছিলাম। দ্যাটস নট রাইট, বাট এরপর থেকে আমি পেইন্টিং থেকে দূরে ছিলাম। তোমাকে দেখার পর আবারও স্টার্ট করেছি, দ্যাটস ইট। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে অবাক হচ্ছে। প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু একটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে যে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত, এটা সে কল্পনাই করেনি। মায়রা অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মায়রার কপালে চুমু এঁকে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, বাট আই হ্যাভ ফেল্ট মোর পেইন দেন ইউ।
একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ট হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর এ ম্যাজিশিয়ান টু মি। মায়েরা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও তো সে বোঝে তার ব্যথায় ইরফান ব্যথা পায়। মায়েরা নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় নিজেকে। ছোট থেকে এত এত বিতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটা তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা পেয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছে। আবেগে মায়েরা চোখ জোড়া ভিজে ওঠে। ইরফান মায়েরার মাথা তার বুকে চেপে মাথায় চুমু আঁকে। মায়েরা দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে সে তার শ্যামামাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে তার শ্যামামা কেন তাকে নিয়ে যায়নি, আল্লাহ কেন তাকে তার শ্যামামায়ের কাছে পাঠায়নি। অথচ আজ মনে হয় সে মরে গেলে তো তার শেষবেলা এত ভালোবাসা কে নিত। চোখের কোণ ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবু ইরফানের পানি অভিমানী বাণী ছুড়ে দেয়, আমার খারাপ লোক সব লুকিয়ে রেখেছিলেন, কিছু নিজে থেকে বলেননি। আজ এই ঘরে আমি নিজে থেকে না আসলে তো তাও জানতে পারতাম না। ইরফান মায়রার কথাগুলো মন দিয়ে শুনল। মায়রা গালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড়িয়ে বলে, লাভ ইজন্ট ফর শো। মায়রা চোখ বুজে মৃদু হাসল। ইরফানকে আরো শক্ত করে ধরল। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, চলে যাচ্ছি না। মায়রা লজ্জা পায়, তবে ছাড়ল না ইরফানকে। ভালোই বুঝলো এই লোকটা সুযোগ পেলেই তাকে জ্বালায়। গতকাল মায়রার সাথে দেখা করে ইনায়া আবারও এই বাড়ি চলে এসেছে। সকাল সকাল নাস্তা করে বেডের ওপরে বসে আছে ইনায়া। ফায়েজ ডিবানে বসে ল্যাপটপে কিছু করছে। ইনায়া অসহায় চোখে চেয়ে থাকে। যেদিন থেকে জেনেছে ইনায়া মা হবে, ফায়েজ তার সাথে ঠিক করে কথা বলে না। সে কখন থেকে ইনায়া ফায়েজের দিকে তাকিয়ে আছে। ফায়েজ একবারও তার দিকে তাকায়নি। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফায়েজের সামনে গিয়ে দাঁড়াবে। তখনই শাড়ির সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে ফায়েজের উপর। ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। ফায়েজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দু হাতে। ইনায়া ভীষণ ভয় পেয়েছে। দু হাতে ফায়েজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফায়েজ চোখ বুলো। এত রাগ লাগছে তা যদি সেই মেয়েকে বোঝাতে পারত। রাগে দাঁতের দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটল কুইন, তুমি তো নিজেই লিটল বাচ্চা, সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস করলে কি করে? আনসার করো, নয়তো আজ থাপ্পড় তুমি খাবেই একটা। বলো। ইনায়া ঢোক গিলে ফায়েজের কোল থেকে উঠতে নিলে ফায়েজ ইনায়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ধমকে বলে, যা বলেছি আনসার করো ফার্স্ট। ইনায়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতোই এই লোকটা। ইনায়া হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ফায়েজের রাগে মাথা ফেটে যায়। এই মেয়ে তাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়েটাই হয়েছে মাত্র কমাস হলো, আর এই মেয়ে মা হয়ে বসে আছে সে জানেই না। ফায়েজ আবারও ধমকে বলে, আমি বাইরের মানুষ, আমাকে একবার বলবে না? কেন বলনি লিটল কুইন? প্রথম কথাটা ধমকে সুরে বললেও লাস্ট লাইনটা না চাইতেও নরম হয়ে যায়। ইনায়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ফায়েজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2-3 মাসের মাথায়? ইনায়া আর চোখে ফায়েজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই। আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফায়েজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলে? ইনায়া ছোট করে বলে। হুম। ফায়েজ বিস্ময় কণ্ঠে বলে, মানে আমার কোনো ইম্পর্টেন্টই দেখছি না তোমার কাছে, শুধু মা হতে বিয়ে করে নিলে? ইনায়া ফায়েজের দিকে চেয়ে বলে, ইম্পর্ট্যান্ট আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্ট্যান্ট না থেকে শুধু বাচ্চার মা হতে চাইলে তো যে কারোরই বাচ্চার মা হয়ে যেতা। ফায়েজ হাসবে না রাখবে বুঝলো না। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি লিটল কুইন, আমার ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি তো টেনশনে আছি। আমার বাচ্চা হয়ে গেলে তুমি তো আমাকে আমার ইম্পর্টেন্ট বোঝাতে এই একটা লাইনই বলবে সারাদিন, বাচ্চাকে নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সাথে হিংসা করছেন? ফায়েজ মৃদু হেসে বলে, অবশ্যই, তার মা অফার পাকনি, আমাকে একটু বউয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টেনেছে, বাচ্চাটাও সুরসুর করে তোমার পেটের ভিতরে এসে পড়েছে, আর এদিকে আমার হলো যত কষ্ট। ইনায়া অদ্ভুতভাবে তাকায় ফায়েজের দিকে। এই লোকটা তার ইরফান ভাই আর শুদ্ধ ভাইয়ের মিক্সড কপি। একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কিসব আজগুবি কথা বলবে। ফায়েজ ইনায়াকে জড়িয়ে ধরে বলে,
বাচ্চাটা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে আমরা হানিমুনে যাব। ওকে লিটল কুইন? ইনায়া শব্দ করে বলে। জীবনেও না, আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। ফায়েজ ইনায়ের গালে ধরে নিজের দিকে ফেরায়। এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি তোমার ভাইয়ের মতো নিষ্ঠুর হয়েছো কেন? বাচ্চা না হতেই আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়ে এটেছো। বাচ্চাটা পৃথিবীতে আসলে তো তুমি আমাকে চিনবে না। বুক জ্বলে গেল আমার। ইনায়া হতাশার সুরে বলে। আপনি এমন ড্রামাবাজ কেন? ফায়েজ ইনায়ের গালে চুমু খেয়ে বলে, আমাকে অনেক টাইম দিবে। আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনা চাই চাই। লিটল কুইন ছাড়া আমার চলে না। ইনায়া মুখ ফুলিয়ে বলে। আপনি আমার সাথে অনেক দিন ঠিক করে কথা বলেননি। ফায়েজ ইনায়ের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, এরপর মৃদু স্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাও লিটল কুইন। তোমার আমাকে একবার জানানো উচিত ছিল। তোমাকে নিয়েই আমার টেনশন হয়। ইনায়া ফায়েজের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনায়ার কথায় ফায়েজ শব্দ করে হেসে ফেলল। ইনায়া একটু লজ্জা পায়। ফায়েজ হাসি থামিয়ে বলে, আসো দেখি, ভালোবাসি। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগেই ফায়েজ ইনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফায়েজ। ইনায়ার চোখ বুজে রেখেছে। ফায়েজ ইনায়ের দিকে তাকিয়ে হাসল, মৃদুস্বরে বলে, আরো ভালোবাসা লাগবে লিটল কুইন? ইনায়ার চোখ বুজে রেখে ফায়েজকে ঠেলে মিনমিন করে বলে। আর লাগবে না। ফায়েজ দুষ্টু হেসে বলে। কিন্তু আমার তো আর ভালোবাসতে দিতে ইচ্ছা করছে না। ইনায়া কিচ্ছু বলল না। ফায়েজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইনের মাঝে আরেকটি লিটল কুইন নয়তো লিটল কিং আছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনায়ের জন্য ভয় পায়। তার লিটল কুইন তো ছোট। হাতের বাঁধন আরেকটু শক্ত করে মৃদুস্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনায়া ছোট করে বলে। হুম। তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, ত্রিনা বেগম, ইরফান, মায়রা, শুদ্ধ সবাই ফায়েজদের বাসায় এসেছে, মূলত শুদ্ধ আর ফারহার বিয়ের ডেট ফিক্সড করতে। মায়রা ছটফটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটফটানির কারণ হলেও সে ফারহার সাথে দেখা করবে, কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মায়রার ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে। ধান্দার মাঝেই ইরফানের হাতের সাথে মাথা ঠেকালো। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। সবার সামনে এভাবে মাথা ঠেকিয়েছে বুঝতে পেরেই মায়রা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? খারাপ লাগছে? বাসায় যাবে? মায়রা সবার দিকে তাকিয়ে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত। সে কিছু বলার আগেই ফায়েজ ওপাশ থেকে বলে। কি হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটা রুম দে। মায়রা মাথায় হাত দেয়, মানে কি ভাবছে এই লোক। ইরফানের হাত ধরে টেনে বলে। রুম কি করবেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মানে কি? আমি কখনো অসুস্থ হলাম? ইরফান মৃদুস্বরে বলে। হয়েছো? মায়রা বিরক্ত হয়ে বলে, হয়নি। আমি বিরক্ত হচ্ছিলাম, আর এখনো হচ্ছি, বুঝেছেন? একটু থেমে ফিসফিসিয়ে বলে, আমি ফারহা আপু আর ইনায়া আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছু বলল না। ফায়েজকে বলে ইনায়াকে এসে মায়রাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর ভেতর থেকে ইনায়া আসলে মায়রা উঠতে নেয়। ইরফান মায়রার হাত টেনে মৃদুস্বরে বলে, 10 মিনিটস পর চলে আসবে, ওকে? মায়রা অবাক হয়ে বলে, কেন? ইরফান গম্ভীর গলায় বলে। আমি বলেছি তাই। কথাটা বলে মায়রার হাত ছেড়ে দেয়। মায়রা উঠে দাঁড়ায়। ইনায়ের সাথে যেতে যেতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হাসে। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। মায়রাকে হাসতে দেখে ভ্রু কুচকে তাকায়। মায়রা ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের ফোন নেয়। তার ফোন সাথে আনেনি। ইনায়ের ফোন থেকে ইরফানের নাম্বারে মেসেজ করে, আজকে আমি ইনায়া আপুর সাথে এখানেই থাকবো। আপনার সাথে আমার কালকে দেখা হবে। বাই বাই শুভ্র পুরুষ বার্ড ফ্লাওয়ার। মেসেজটি পাঠিয়ে মায়রা মনে মনে হাসলো। ওপাশে ইরফান মায়রার মেসেজটি পড়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আলো অফ করে ফোন পকেটে রেখে দেয়, বিড়বিড় করে, তোমার বাদরামি আমি ছুটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। শুদ্ধ ইরফানদের অপর পাশে বসেছে। তার কেন যেন হাঁসফাঁস লাগছে। ফায়াজ শুদ্ধর পাশে বসলে শুদ্ধ বলে, দোস্ত, আমি এখনো খাট কিনিনি। ভাবলাম শালার কিনে দেওয়া খাটে বাসর করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি দে রে? ফায়াজ চোখ মুখ কুচকে তাকায়। একে ঠিক কি করা উচিত রেখে বলে, বেয়াদব, আমি সম্পর্কে তোর বড়। এসব ফালতু কথা বললে আমার বোনকে পাবি না বলে দিলাম। শুদ্ধ হাত ঝাড়ার মতো করে বলে,
তোর দেওয়ার আশায় কেডা বসে আছে শোনা? ফাড়া এমনিতেই আমার। একটু চুপ থেকে সবার দিকে তাকায়। তার মামা, শ্বশুর, মা সবাই কথা বলায় ব্যস্ত। শুদ্ধ হতাশ। তার মা মামি ভেতরে গিয়ে ফারাকে দেখছে। এসব মানা যাচ্ছে না। তার বউ, অথচ সেই দেখতে পারছে না। এত কষ্ট রাখা যায় না। ফায়েজের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, ফাড়া পাখি কোথায় রে? ভাই, ওকে দেখার ব্যবস্থা কর। এত আয়োজন করে এসে ওকে একটু দেখতেও পারছি না। সেই কালকে দেখেছি, প্রায় 20 ঘন্টা হলো ওকে না দেখে আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ একটা কিছু কর শোনা। ফায়েজ ভাবলিহীনভাবে বলে। না। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এমনিতে আমার আগে বাবা হয়ে মারাত্মক বড় অপরাধ করছিস, আবার নানা করছিস। কথাটা বলে ফায়েজের হাত ধরে উঠে পড়ে। ফায়েজের বাবা শুদ্ধর উদ্দেশ্যে বলে। শুদ্ধ মৃদু হেসে বলে। ছাদ থেকে ঘুরে আসি আঙ্কেল। ফায়েজের বাবা হেসে বলে। শুদ্ধ ফায়েজের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ফারাকে ছাদে পাঠাতো শোনা। তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দেবো, প্রমিস। ফায়েজ হেসে বলে। ছাদে গিয়ে আরো 10 কেজি ওজন কমিয়ে আনজা। আমার বোন যাবে না, বিয়ের আগে 100 হাত দূরে থাকবি ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে। সে তার বইয়ে থেকে 1 সপ্তাহ দূরে থাকবে? অসম্ভব। রেগে বলে, এই একদম শত্রুতা করবি না, নয়তো ইনায়কে আমাদের গ্রামে নিয়ে গিয়ে একদম গুপ্ত করে রাখবো বলে দিলাম। ফায়েজ পাত্তা দিল না। শুদ্ধ আর একে ঘাটল না। পকেট থেকে ফোন বের করে ফারার নম্বরে কল করে। সবগুলো ব্রিটিশ। তার বউকে তাকেই ডাকতে হবে। দুপুর গড়িয়ে বিকেলে ঠান্ডা মৃদু হাওয়া বইছে। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট হলো। বিরক্ত সে। ফারা আসে না কেন? ভাবনার মাঝে পেছন থেকে কণ্ঠ ভেসে আসে। শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলায় রেগে গেলেও ফারার দিকে চেয়ে দৃষ্টি শীতল হয়। ফারা লাল রঙের একটি শাড়ি পরেছে। মুখে হালকা প্রসাধনীর ছায়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় আঁচল টানা, চোখে কাজল দিয়েছে হয়তো। শুদ্ধ ধরতে পারল না। সে এর আগে কখনো ফারাকে শাড়ি পরে দেখেনি। শুদ্ধ তাকিয়ে রইল ফারার দিকে। ফারা শুদ্ধ দৃষ্টিতে লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ফারার সামনে দাঁড়ায়, মৃদুস্বরে বলে, ফারা পাখি শাড়ি পরলে কেন? ফারা মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিয়েছে। শুদ্ধ ঢোক গিলে বলে, শাড়ি পরালো তোমার আম্মু, সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব বলো তো? ফারা মাথা নিচু করে রইল, দুহাত কচলায়। কেন যেন সে লজ্জা পাচ্ছে ভীষণ। শুদ্ধ আশেপাশে তাকালো। চোখ বুজে শ্বাস নিয়ে হঠাৎই ফারাকে দুহাতে আগলে নেয় তার সাথে। ফারা কেঁপে ওঠে, ঢোক গিলে বলে, ছাড়ো, মানুষ আছে। শুদ্ধ দুহাতে ফারাকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেয়ালের সাথে ফারাকে ঠেকিয়ে দাঁড় করায়। ফারা এলোমেলো দৃষ্টি ফেলে। শুদ্ধ শার্টের দুটো বোতাম খুলল। দুহাতে ফারার মুখ আগলে নিয়ে আবেদনময়ী কণ্ঠে ডাকে, পাখি। ফারা একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ মৃদু হাসে। ফারা শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন কেঁপে ওঠে। দৃষ্টি নামিয়ে নেয় আবারও। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝলো তার ঠোঁট জোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গিয়েছে। ফারা চোখ বুজে শুদ্ধর শার্ট খামচে ধরে। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। শাড়ির ভাঁজে হাত রেখে ফারাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। বেশ অনেকটা সময় পর ফারাকে ছেড়ে শক্ত করে ফারাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফারা শুদ্ধর বুকে পড়ে থাকে। শুদ্ধ মৃদু হাসল। ফারার মাথা থেকে শাড়ির আঁচল নেমে গিয়েছে। শুদ্ধ ফারার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু আঁকে। ফারা থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ফারার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করে বলে, একদম ভাই বলবে না, মাত্র চুমু খেয়েছি পাখি, আবার ভাই ডাকছো? হাজব্যান্ড হই তোমার। সেদিনের পর আরও 3 দিন পেরিয়েছে। মাইরার টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। কয়েকদিন পর কলেজে ক্লাস টেস্ট। তার কিছু পড়া নেই। এশার নামাজ পড়ে খেয়ে পড়তে বসেছিল। টানা অনেকক্ষণ পড়ে হাঁপিয়ে গিয়েছে। ঘড়িতে সময় দেখলো 11টা পেরিয়েছে। মাইরার মন খারাপ হয়। ইরফানকে আজ সেই সকালে দেখেছিল, আর একবারও দেখেনি। তার একটা খোঁজও নেয়নি। খারাপ লোক, তাকে ভুলে গিয়েছে, তাকে ইম্পর্টেন্স দেয় না। মায়েরা একাই মুখ ফুলিয়ে অভিমান জমিয়ে রাখল। পায়ের কাছে লিওকে ঘুরঘুর করতে দেখে মায়েরা চেয়ার থেকে উঠে লিওকে কোলে তুলে নেয়। 2 হাতে জড়িয়ে নিয়ে বলে, এই লিও, তুই এত কিউট কেন রে? ইস, ইচ্ছা করে টুক করে খেয়ে ফেলি। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মায়ের কথাটি শুনে বলে, ওকে খাওয়ার পারমিশন কখনোই পাবে না।
তুমি চাইলে আমাকে টেক্সট করতে পারো। দিস পারমিশন ইজ অলওয়েজ গ্র্যান্টেড। ইরফানের কথা শুনে মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফানকে দেখেও কিছু বলল না। তাকে সারাদিন ভুলেছিল, এখন সেও কথা বলবে না লোকটার সাথে। মায়েরা আবারও লিওকে আদর করতে ব্যস্ত হয়। ইরফান মায়েরার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তবে কিছু বলল না। হাত ঘুরিয়ে খুলে রাখলো টেবিলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, তার উপর কালো শার্ট গায়ে জড়ালো। দুপায়ের প্যান্ট গুটিয়ে নিল। এরপর শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করে। সবগুলো কাজ মায়েরার দিকে চেয়ে করেছে। মায়েরা মাঝে মাঝে তাকিয়েছে, তবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে। ইরফান তার সব কাজ শেষে মায়েরার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছো? মায়েরা কথা বলল না। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মায়েরা লিওকে নিয়েই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, কেন? আমার খোঁজ নিয়ে কি হবে আপনার? যার কাছে সারাদিন ছিলেন তার কাছেই যান। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরলে মায়েরা চেঁচিয়ে ওঠে, হায় আল্লাহ, আমার লিও ভর্তা হয়ে গেল। ইরফান বিরক্ত হয়ে তাদের মাঝ থেকে লিওকে চিমটি দিয়ে ধরে নামিয়ে দেয়। লিও একটু আওয়াজ করল। ইরফান তার কাজ করে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, কাজ ছিল আমার। মায়েরা রেগে বলে, হ্যাঁ তো, সেই মহামূল্যবান কাজ রেখে আবার এলেন কেন? ইরফান টেবিলের ওপর শুধু ওষুধের পাতা দেখে বুঝলো মায়েরা ওষুধ খেয়েছে। কোনো কথা ছাড়াই মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ইরফানকে ঠেলে বলে, খবিস লোক, ছাড়ুন আমায়। একদম আমায় মনে রাখবেন না, একদম আমায় মনে রাখে না, আমায় ইম্পর্টেন্ট দেয় না, অ্যাটেনশনও দেয় না। ইরফান মায়েরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠোঁট বাঁকিয়ে শীতল কণ্ঠে বলে, অ্যাটেনশন চাই তোমার? মায়েরা ইরফানের কথাই নিভে গেল। রেগে কী সব বলে দিয়েছে। ইরফান ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মায়েরা অবাক হয়ে দেখছে ছাদ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের লাইটিং সহ কী সব কী দিয়ে সাজিয়েছে। মায়েরা বুঝতেই পারছে না, তবে ভীষণ সুন্দর হয়েছে। লাইটের পাওয়ারগুলো ভীষণ অল্প। মায়েরার এত ভালো লাগলো, শুদ্ধ হঠাৎই এগিয়ে এসে বলে, হাউ কিউট কাপল, স্বাগতম ভাবি সাহেবা। দেখো তো পছন্দ হয়েছে কিনা। ব্রেনের ক্রেডিট ইরফান আর মোর ক্রেডিট বেহিসাব। শুদ্ধর কথা শুনে মায়েরা অবাক হয়, সাথে লজ্জা পায়। ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আমায় নামিয়ে দিন। ইরফান শুদ্ধর উদ্দেশ্যে বলে, তুই যা, আমার বউ লজ্জা পাচ্ছে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়েরা আরও লজ্জা পায়। মায়েরার বুকে একটা কিল দিয়ে বিড়বিড় করে। অসভ্য লোক। ইরফান কিছু বলল না। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আজ আমি সিঙ্গেল বলে। ইরফান মায়েরাকে নিয়ে বাম দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় মায়েরাকে দাঁড় করিয়ে দেয়। মায়েরার সামনে অবাক হয়ে তাকায়। একটি ছোট্ট টেবিলের ওপর খুব সুন্দর একটি কেক রাখা, যার উপরে লেখা 16-year-old বার্ড ফ্লাওয়ার, উইল ইউ বি মাই সেকেন্ড ওয়াইফ। মায়েরা লেখাটি পড়ে অবাক হয়। গত 2 দিন আগে তার জন্মদিন ছিল, তবে সেকেন্ড ওয়াইফ মানে? কথাটা ভাবতেই দ্রুত ইরফানের দিকে তাকায়। হালকা আলোয় দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে বিমোহিত দৃষ্টিতে। মায়েরা অবাক হয়ে বলে, আমি আপনার সেকেন্ড ওয়াইফ হব মানে? আপনার ফার্স্ট ওয়াইফ কে ছিল? ইরফান মায়েরাকে পেছনের দিকে জড়িয়ে ধরে। মায়েরা গালের সাথে গাল লাগিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, আমার ফার্স্ট ওয়াইফ অ্যান্ড ফার্স্ট ওয়াইফ হবে আমার সেকেন্ড ওয়াইফ। মায়েরা অবাক হয়, মানে কি লজিক এই লোকের। কণ্ঠে বিস্ময় ঠেলে বলে, আপনি কয়বার বিয়ে করবেন? ইরফান মায়েরার হাত ধরে কেকটি কাটতে কাটতে বলে, যতবার ইচ্ছে হবে, বাট এভরি টাইম দ্যাট পারসন উইল বি ইউ অ্যান্ড ওনলি ইউ। কথাটি শেষ করে ইরফান এক টুকরো কেক মায়েরার মুখের সামনে ধরলে মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইটস নট বার্থডে সেলিব্রেশন। বড় হয়েছো তাই বিয়ে করবো তোমায়, অ্যান্ড ইটস এ অফার। অ্যাকসেপ্ট মি বার্ড ফ্লাওয়ার। মায়েরা বাঘ হারা হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের দিকে চেয়েই হা করল। ইরফান মায়েরাকে কেকের কিছু অংশ খাইয়ে বাকিটুকু রেখে দেয়। মায়েরা মুখের টুকু গিলে নিয়ে নিজের হাতে এক টুকরো উঠিয়ে ইরফানের দিকে পাড়িয়ে দিলে ইরফান বলে, আই ডোন্ট লাইক দিস। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, মানে এই লোকের সব কিছুতে প্রবলেম। জোর করল না। নিজের মুখে নিয়ে মুখ বন্ধ করার আগেই ইরফান মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরার মুখ থেকে সবটুকু কেক নিজের মুখে নিয়ে নেয়, তবে মায়েরাকে ছাড়ল না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। বেশ কিছু সময় পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে রাখে।
ইরফানের এসব অদ্ভুত কাছে মেয়েটি কেমন হাঁসফাঁস করে। একটু পর নিজেকে শান্ত করে ইরফানের দিকে চেয়ে কোমরে হাত দিয়ে বলে, আপনার প্রবলেম কি? এই তো বললেন আপনার এটা পছন্দ নয়। ইরফান মৃদুস্বরে বলে, প্লেস চেঞ্জ হয়ে গেলে আমার ডিসলাইক থেকে লাইকে ট্রান্সফার হতে টাইম লাগে না। মায়েরা ইরফানের কথা বুঝতে পেরে একটু লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঠোঁট বাঁকালো, পকেট থেকে কিছু একটা বের করে মায়েরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ডান হাঁটু ছাদের মেঝেতে ঠেকিয়ে রেখে বাম পা ভাঁজ করে রাখে। মায়েরা অবাক হয়ে বলে, কি করছেন এভাবে? ইরফান নিঃশব্দে হাসলো, তার বাম পায়ের উড়ু দেখিয়ে মৃদুস্বরে বলে, এখানে তোমার পা রাখো। মায়েরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, রাখো। মায়েরা ঢোক গিলল, তার ডান পা উঠিয়ে ইরফানের পায়ের উপর রাখে। মায়েরার পা কাঁপছে। ইরফান সূক্ষ্ম হাসলো, তার হাতে একটি সোনার পায়েল অর্ডার দিয়ে বানানো। ইরফান মায়েরার পায়ে হাত দিলে মায়েরা শিউরে ওঠে। ইরফান বুঝতে পেরে ঠোঁট বাঁকায়, খুব যত্ন করে মায়েরার পায়ে পায়েলটি পরিয়ে দেয়। এক্সাইটমেন্টে মায়েরার পুরো বডি মৃদু কাঁপছে। ইরফান মায়েরার পায়েল পরানো পায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। বা হাতে মায়েরার পায়ের তলায় হাত রেখে মাথা নিচু করে ঠোঁট ছোঁয়ায়। মায়েরার মনে হলো সে পড়ে যাবে, সব শক্তি তার লোভ পেয়েছে বোধ হয়। ইরফান হঠাৎই মায়েরার পা ধরে বেশ জোরেই টান দেয়। মায়েরা কিছু বোঝার আগেই সে ঠাস করে এসে ইরফানের পায়ের উপর পড়ে যায়। ইরফান দু হাতে শক্ত করে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরার তখনকার অভিযোগের উত্তর হিসেবে মায়েরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, To my special person, you are still important to me. With or without conversation, you are always in my mind and heart. মায়েরার প্রতিটি রগে রগে যেন শীতল কিছু তীব্র বেগে ছুটে চলে। মেয়েটা তীব্র অনুভূতির মাঝে ভাসে, দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান নিজেও হাতে বাঁধন শক্ত করে। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, Will you marry me, birdflower? মায়েরা চোখ বুজে রেখেছে। অদ্ভুত সব নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয় মেয়েটা। ইরফান আবারও একই সুরে ডাকে, Birdflower? মায়েরা ঢোক গিলে কিছু বলতে চায়, তবে তার কেন যেন কণ্ঠ বের হতে চায় না। চোখ বুজে রেখে দু হাতে ইরফানের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, আই উইল। চোখের উপর আলো এসে পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝলো সে বেডের ওপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারোর সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়েরা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের ওপর পা তুলে কোলের ওপর ল্যাপটপ রেখেছে, আর একটু পরপর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে আসতেই মায়েরা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জামাখা চোখজোড়া নামিয়ে নেয়। সে রাগে ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল। তবে উম্মাদ ইরফানকে গত রাতে দেখেছে। গত রাতে প্রায় সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার উপরের ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা সব মিলে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়েরা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কিনা, শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়, শান্ত থাকো জান। কথাটা ভাবতেই মায়েরা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান দুটো মানুষকে মেলাতে মায়েরা হিমশিম খায়। চোখ বুজে বিড়বিড় করে, মিথ্যাবাদী লোক একটা। জেন্টলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে বলে, কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ মুখ খিঁচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, উঠে এসো। মায়েরা চাদরের নিচে চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাস সে ইরফানের সামনেই পড়বে না, মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়েরা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, অ্যাগেইন স্টার্ট করছি। এক রাতে এত অ্যাডিক্টেড হয়েছো যে সকাল না হতেই হাজবেন্ডকে ইনডাইরেক্টলি ডাকছো। ভেরি গুড। মায়েরা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে ওঠে, না না,
আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্ট খুলে রাখলো। মায়েরা ঢোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে। সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে,